জিওমেট্রি নিয়ে আজকে করব। জিওমেট্রি যেটা তোমাদের বইটা পাঠিয়েছিলাম ওইটা ধরে আমরা থরলি এগোবো। হ্যাঁ, জিওমেট্রি মানে কি বলছি? জ্যামিতি। বাংলা বলো ইংলিশ বলো দুদিক থেকে জ্যামিতি মানে কি মাটির উপরে যে মাপগুলো করে সেটার নাম হচ্ছে জিওমেট্রি। ম্যাম আরেকবার বলুন, শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছ না? ম্যাম হ্যাঁ শোনা যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার ধরো ম্যাম বলছি জিওমেট্রি মানে যে নানা রকম শেপ সাইজ অনেক কিছু নিয়ে আমরা বলি। ওইটা নিয়ে কোথায় আসো। আছে আমাদের? হ্যালো, কিছু বলছো কেউ? ম্যাম ম্যাম হ্যাঁ বলো, হ্যাঁ বলো ম্যাম বলছি বলো কি ম্যাম বলছো? বলছি আমার প্রচুর নেটের প্রবলেম হচ্ছে, আমি ক্লাস থেকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের যে নানা রকম মাপজোক গুলো করি মাটির উপরে মেঝের উপরে চারপাশে, সেইটাকেই বলা হয় জিওমেট্রি। তো জিওমেট্রি মানে যে নানা রকমের আকার গুলো আমরা দেখতে পাই। আমরা কখনো এরকম আকার দেখতে পাই, কখনো এরকম আকার দেখতে পাই, কখনো এরকম আকার দেখতে পাই। এগুলো কিন্তু সব আমাদের চারপাশের প্রকৃতির মধ্যেই রয়েছে, আমাদের জীবন যাপনের মধ্যে রয়েছে। যেরকম দেখো আমরা যা কিছু ব্যবহার করি এইসব নানা রকম কিন্তু চেহারা সেখানেই রয়েছে। হুম, ধরো তুমি যদি একটা বাড়ি দেখো, কোনো বাড়ি বিল্ডিং যদি দেখো, এখানে ছবিগুলো আমি তোমাদের পাঠিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো কিনা জানি না। ধরো আমি একটু একটু এখানে এঁকে নয় দেখাচ্ছি, এই যে একটা বাড়ির সিঁড়ি নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, তাহলে এইখানটায় একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এইখানটায় একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, হচ্ছে কিনা? এইটা সিঁড়িটা যাচ্ছে, বাড়ির সিঁড়িটা যাচ্ছে, এটা একটা বাড়ি, ত্রিভুজ তৈরি হচ্ছে। ধরো তুমি ট্রেন লাইন দেখছো বা রাস্তা দেখছো, সমান লাইন সেখানে চলে যাচ্ছে। হুম, সমান লাইন সেখানে চলছে তো চলছে। কিংবা ধরো তুমি যে কোনো বিল্ডিং বলো, তোমার নিজের ঘরের ভেতরে যদি দেখো, তোমার টেবিলের উপরটা দেখো, তোমার বোর্ড দেখো, বই দেখো, খাতা দেখো, পেন্সিল চক যা কিছু দেখো, হ্যাঁ, সব কিছু যা কিছু আমরা ব্যবহার করি, আমাদের যা কিছু জিনিসপত্র আছে সবগুলোরই যে শেপ গুলো নানা রকমের চেহারা, সেইটা নিয়ে হচ্ছে জিওমেট্রি। আমি এইখানে একটা করে লাইন পড়বো, বলতে থাকবো, তোমরা শুনতে থাকবে, আমি সেগুলো কিছু কিছু করে বোর্ডে আঁকতেও থাকবো। ঠিক আছে, যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। প্রথম কি আছে? লেটস বিগিন। লেটস বিগিন মানে চলো শুরু করা যাক। আমরা বলি না, এই যে ছোট্ট ছোট্ট শব্দগুলো খুব আমরা ডিস্টার্ব ব্যবহার হয়ে করি, গেল। কিন্তু কি হলো? চলো লেটস বিগিন কথাটা বলি, চলো শুরু করা যাক। আমরা বলি না লেটস মুভ, চলো এগোনো যাক, সেই রকম আর কি। আচ্ছা, প্রথম লাইনটা থেকে আমরা একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে পড়তে যাবো। হ্যাভ ইউ এভার নোটিস দ্য ইনফ্লুয়েন্স অফ জিওমেট্রি অল অ্যারাউন্ড আস? হ্যাভ ইউ এভার নোটিস, তোমরা কি লক্ষ্য করেছো? নোটিস করেছো মানে লক্ষ্য করেছো যে ইনফ্লুয়েন্স অফ জিওমেট্রি, জিওমেট্রি ইনফ্লুয়েন্স অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে রয়েছে। জিওমেট্রির ইনফ্লুয়েন্স আমাদের চারপাশে রয়েছে। হুম, কিরকম ভাবে? উই ক্যান সি অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, কার্ভ এটসেট্রা। আমরা দেখেছি তো, ধরো যে কোনো জিনিস, এই ধরো আমার যে বোর্ডটা রাখা আছে তোমরা যদি দেখো, এই বোর্ডটাও তো একটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়েছে, তাই না? হুম, বোর্ডটাও তো একটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়েছে। সমস্ত কিছু, ধরো আমি যে চকটা দিয়ে লিখছি, এই যে চকটা ধরছি, চকটাই বোর্ডের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকছে, বোর্ডের এই ধারগুলোতে এক একটা কোণা। তোমার টেবিলের উপরটা দেখো, চারপাশে কোণা রয়েছে, তোমার বই দেখো, খাতা দেখো, কোণা হয়ে আছে, রেক্ট্যাঙ্গেল শেপ আছে। তার মানে কি আমাদের চারপাশে সবকিছুতে আমরা এই শেপ গুলো দেখতে পাচ্ছি। অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে রয়েছে কিন্তু।
ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড কনস্ট্রাকশন। ন্যাচারাল মানে যেটা প্রকৃতিতে স্বাভাবিকভাবে হয়েছে, আর ম্যান মেড মানে বুঝতেই পারছে যেগুলো মানুষেরা তৈরি করে। যেমন ধরো বিল্ডিং, টেবিল, চেয়ার, বোর্ড মানুষে বানাচ্ছে, নানা রকম শেপ হচ্ছে। ন্যাচারাল কোথায়? পাহাড় আছে, গাছ আছে, হ্যাঁ, নদী আছে, সমুদ্র আছে, এগুলো ন্যাচারাল। তো সেগুলোই তো এক একটা শেপ হয়ে আসছে। তো এই সব কিছুর মধ্যে কিন্তু আমরা জ্যামিতির শেপ গুলো পাচ্ছি। এবার আমরা কতগুলো প্রশ্ন পড়ি, দেখি তোমরা সবাই আমার মনে হয় উত্তর দিতে পারবে। আমরা করতে করতে যাই। In this chapter we will learn more about them. এই চ্যাপ্টারে আমরা এই বিষয়ে আরো অনেক পড়ব। Fill in the blanks with the best word that describe each. বলছি fill in the blanks বলেছে, তার সাথে অপশন দেওয়া আছে। আমি কিন্তু অপশনটা আগে তোমাদের দেব না, আমি দেখি তোমরা বলতে পারো কিনা। বলছে একটা 5 টাকার কয়েন, একটা 5 টাকার কয়েন, 5 রুপি কয়েন লুক লাইকে, একটা 5 টাকার সার্কেল ম্যাম, সার্কেল এই যে কয়েনটা রাখো, একটা সার্কেল, ম্যাম সার্কেল হবে। দেখেছো? তাহলে আমরা বলছি 5 রুপি কয়েনকে 5 রুপি কয়েন হলো কিরকম? সার্কেল। তাহলে অপশন দিয়ে তোমরা নিজেরাই বলতে পেরেছো। আমি বলছি লিখলাম না, সেটা 5 রুপি হোক বা 10 রুপি, সব কয়েনই সার্কেল হয়। সবই সার্কেল, হ্যাঁ, কয়েনগুলো সবই সার্কেল। না, এখানে বোধহয় 5 টাকা কয়েন মেনশন করেছে, তার একটা অন্য কারণ আছে। তোমরা দেখোনি আগেকার দিনে ছিল 5 পয়সা, ছিল 1 পয়সা, 2 পয়সা, 10 পয়সা, সার্কেল ছিল না, সার্কেল ছিল না। হ্যাঁ, টাকারও নোট ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে 10 রুপি নোট, 10 রুপি নোট লুকস লাইক এ, বলো তো কি হবে? 10 রুপি নোট লুকস লাইক এ রেক্ট্যাঙ্গেল। এই চেহারাটাকে আমরা কি বলি? রেক্ট্যাঙ্গেল ম্যাম, ভেরি গুড, আপনি যখন প্রথমে জিজ্ঞেস করেছিলেন আকার আগে, তখনই আমরা বলে দিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, আচ্ছা সরি, আমি তোকে শুনতে পাইনি বাবা। হ্যাঁ, তো সেটা হলো রেক্ট্যাঙ্গেল। তারপরে কোশ্চেনটা আসি, a sail on a boat has 3 straight sides. আমি বইটা তোমাদের হাতের সামনে সবার এখনো হয়তো জোগাড় হয়নি, আমি তাই একটুখানি এঁকে দিচ্ছি। একটা ধরো এই একটা নৌকো আছে, হ্যাঁ, তার উপরে এই যে পালটা তোলা আছে, ম্যাম ট্রায়াঙ্গেল, কিরকম? ট্রায়াঙ্গেল, সেটা হলো কি ট্রায়াঙ্গেল, সেটা হলো কি ট্রায়াঙ্গেল। তাহলে দেখো আমাদের চারপাশে কিন্তু রেক্ট্যাঙ্গেল বলো, ট্রায়াঙ্গেল বলো, সার্কেল বলো, স্কোয়ার বলো, এই সব নানা রকম শেপের জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, কাজে এই সমস্ত গুলোরই আমরা নিজেদের সুবিধার জন্য কি করেছি, একটা করে নাম দিয়ে নিয়েছি শেপগুলো। যেমন ধরো তোমরা এতজনে ক্লাস করছো, এবার ধরো একজনের নাম অহনা হবে, একজনের নাম অস্মিতা হবে, একজনের নাম নন্দিতা হবে, তবে না আমরা একজনকে আলাদা করে বলতে পারবো। ঠিক তেমনি সব শেপ গুলো যদি আমরা আলাদা আলাদা নাম না দিই, সব শেপ তো একরকম দেখতে না, তোমরা তো সবাই একরকম দেখতে নাও, আলাদা আলাদা। তাই আমরা এগুলো একটা একটা করে নাম দিয়েছি। আচ্ছা, এইবার আসি কোথা থেকে এগুলো শুরু হচ্ছে। সবকিছুর তো একটা শুরুর জায়গা আছে, আমাদের চারপাশে যে শেপ গুলো আছে সেটা আমরা বুঝলাম। শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে একটা পয়েন্ট থেকে, একটা পয়েন্ট থেকে। পয়েন্টকে আমরা কি বলি? বিন্দু। এখন আমরা তো ইংলিশ নামটাই বলবো পয়েন্ট। পয়েন্ট কোথায় আছে? যে কোনো কিছু যদি আমরা এক্সাক্ট দেখাতে চাই, একদম ঠিক জায়গাটা দেখাতে চাই, তখন আমরা একটা পয়েন্ট দিয়ে বোঝাই, তাই না? ধরো আমি বললাম বোর্ডে একটা লিখেছি, তোমরা বুঝতে পারছো না কোথায় লিখেছি, কোথায় লিখেছি, এমটা লেখা আছে, কোথায় লেখা আছে দেখতে পাচ্ছি না, আরে এই তো এখানে এম লেখা আছে, আমি এখানে পয়েন্ট করেই তো বলবো তখন। পয়েন্ট হচ্ছে একটা বিন্দু, আমরা পয়েন্ট থেকে শুরু হচ্ছে।
পয়েন্টকে আমরা কিভাবে ডিনোট করি জানো তো? পয়েন্টকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্টকে পি দিয়ে ডিনোট করি। অনেকগুলো পয়েন্ট থাকলে আরো অন্যান্য নাম নেই, কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি। এবার আমরা পয়েন্ট দেখি, পয়েন্ট আমরা কোথায় কোথায় দেখতে পাই। পয়েন্ট আমরা কোথায় দেখতে পাই? ধরো এই যে পেনের ডগাটা, এই যে দেখতে পাচ্ছ পেনের ডগাটা, এটা একটা পয়েন্ট। পেনের শীষের ডগাটা পয়েন্ট। এই যে পেন্সিলের শীষের ডগাটা একটা পয়েন্ট। হ্যাঁ, ধরো আমি যদি একটা বই নিই, এই যে বইটা নিলাম, হ্যাঁ, বইয়ের এই যে কোনাটা এলো, কোনাটা একটা পয়েন্ট হলো। যে বইয়ের কোনাটা একদম পাতার কোনাটা একটা পয়েন্ট হলো। তোমার টেবিল চেয়ার যে কোনো জায়গার একটা কর্নার তৈরি হলে পয়েন্ট হয়, তাহলে এইগুলোতে পয়েন্ট হয়, এইগুলোকে আমরা পয়েন্ট দিই। আচ্ছা, পয়েন্ট নিয়ে একটু দেখি পয়েন্টের কি আছে, লেন্থও নেই ব্রেথও নেই। পয়েন্টের কোনো লেন্থও নেই কোনো ব্রেথও নেই, চওড়া কিচ্ছু নেই, লেন্থ ব্রেথ কিচ্ছু নেই। পয়েন্ট নিয়ে কি বলছে আমরা একটু পড়তে পড়তে এগোই। Point is an exact location. Exact location. Location মানে জায়গা। Exact locationটা বলে দেওয়া হয় পয়েন্ট দিয়ে। In space মানে একটা কোনো জায়গাতে। With no length and no width. Length মানে লম্বা, এর কোনো লেন্থও নেই, উইডথও নেই। লেন্থ নেই মানে লম্বায় নেই। নো উইথ, আমি কিন্তু বইটা পুরো ধরে পড়তে পড়তে যাব। হ্যাঁ, যার অসুবিধা হবে বুঝতে সে আমায় জিজ্ঞেস করে নেবে। পয়েন্টের নো লেন্থ নো উইথ, এর কোনো লম্বাও নেই কোনো চওড়াও নেই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এর একটা অবস্থান আছে আমরা দেখতে পাচ্ছি। পয়েন্টে শুধু অবস্থান থাকে, কোনো দৈর্ঘ্য প্রস্থতা বা উচ্চতাও থাকে না। কিন্তু কিন্তু আমরা এখন যখন পড়ছি এই ক্লাসটা আমরা কি করি, আমরা ইংলিশ টার্মগুলো তো বলবো, বাংলা দিয়ে না। নো লেন্থ নো উইথ, আমরা বিন্দু বললাম না, আমরা পয়েন্ট বললাম, যার জন্য পয়েন্টে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হবে। হ্যাঁ, এবার আসি দেখি বলতে যে বলছি পয়েন্ট ইজ অ্যান এক্সাক্ট লোকেশন। লোকেশন মানে জায়গা, একদম পার্টিকুলার জায়গাটা বলে। ইন স্পেস উইথ নো লেন্থ নো উইথ, ঠিক আছে? তারপরে কি বলছে, ইট ইজ লেবেলড উইথ আ ক্যাপিটাল লেটার। আমি আগেই বললাম পয়েন্টকে ক্যাপিটাল লেটার দিয়ে বলি, ইউজুয়ালি ক্যাপিটাল পি দিয়ে পয়েন্টকে ডিনোট করা হয়। আচ্ছা, ক্যাপিটাল লেটার পি এখানে লিখে হয়েছে। অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই আ ডট, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? পয়েন্টকে একটা ডট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। দেখতে পাচ্ছ ডটটা? আইয়ের উপরেও একটা ডট আছে, ডট। তারপরে কি বলছে, কোথায় কোথায় আমরা পয়েন্ট দেখো প্রকৃতিতেও দেখতে পাই, ন্যাচারাল সিস্টেমে নেচারের মধ্যেও দেখতে পাই, আবার ম্যান মেড জায়গাতেও দেখতে পাই। নেচারের মধ্যে কোথায় দেখি? আকাশে যে তারাগুলোকে দেখি আমরা এত দূর পৃথিবী থেকে, দেখে মনে হয় খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট, কিন্তু দেখি তাহলে অনেক বড়, এগুলো তাহলে অনেক বড় বড়। হ্যাঁ, কিন্তু বড়, কিন্তু আমরা তো দেখছি একটা পয়েন্টের মতো। আমরা তো স্টার্স গুলোকে যে দেখছি, আকাশে যে স্টার্স গুলো দেখছি, আমরা তো একটা ডট ডট পয়েন্টের মতো দেখছি, তাই না? তারপরে আমরা কোথায় দেখছি পেন্সিল পেন, তার এই যে ডগাটাতে পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা পেন্সিল টিপ মানে এই যে ডগাটাকে ঠিক বলছি, টিপ অফ দ্য পেন্সিলে দেখছি। আরেকটা কোথায় দেখি আমরা পয়েন্ট, আমি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, যে কোনো কি বলছো? চিনির দানা। চিনির দানা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সেটা পয়েন্ট, কিন্তু তো বেশি বড় পয়েন্ট হয়ে গেল। চিনির দানাগুলো একটু বেশি বড়, ওটাকে পয়েন্টের থেকে একটু বড় হয়ে গেল। পয়েন্ট মানে তার দৈর্ঘ্য লেন্থ ব্রেথ কিচ্ছু মাপতে পারবো না। চিনির দানাকে বলতে পারো, কিন্তু চিনির দানা যেগুলো বলতে পারো। আচ্ছা, তাছাড়া কোথায় দেখি? কিছুটা হলে উচ্চতা আছে চিনির দানার। এই যে জিওমেট্রিক্যাল শেপ গুলো আমরা আঁকি, ভার্টেক্স হলো শীর্ষবিন্দু, আর ভার্টেক্স মানে প্রত্যেকটা পয়েন্ট। এই প্রত্যেকটা
একটা ভার্টেক্স পয়েন্ট। আমরা এই যে অ্যাঙ্গেল করছিলাম এর আগের দিন মনে আছে, এই পয়েন্ট আমরা বলছিলাম এই ভার্টেক্স পয়েন্টটাকে এইটাকে নিচ্ছিলাম। তো সমস্ত ভার্টেক্স গুলো এক একটা পয়েন্ট। এগুলো হচ্ছে আমরা যখন আঁকছি তখন দেখতে পাচ্ছি। আকাশের তারা হচ্ছে নেচারের মধ্যে আছে। এইগুলো পেন্সিল পেন এগুলোর ডগাগুলো আমাদের তৈরি জিনিসের পয়েন্ট। ভার্টেক্স প্লুরাল হয়ে গেলে কি বলি? ভার্টিসেস বলি আমরা। মনে আছে তো? ভার্টেক্স প্লুরাল হয়ে গেলে ভার্টিসেস বলি, ভার্টিসেস বলি। তো এটা এটা হ্যাঁ, এটা স্কোয়ার এঁকেছি, স্কোয়ারে চারটে মাথায় চারটে পয়েন্ট আছে। আমরা যদি ট্রায়াঙ্গেল আঁকতাম তখন তিনটে ভার্টিসেস হতো, তখন আমরা তিনটে পয়েন্ট পেতাম এরকম। তো এইগুলো হলো পয়েন্ট। আমরা কোথায় কোথায় পাচ্ছি পয়েন্ট গুলো সেটা আমরা বুঝলাম। এবার দেখি এখানে আর কি বলেছে এটার মধ্যে, বইটার মধ্যে আমরা পড়তে পড়তে যাব, যাতে তোমরা নিজেরা যখন পড়বে কোনো অসুবিধা না হয়। আকাশে তারার ছবি দিয়েছে, তার তলায় লিখেই দিয়েছে ডিস্টেন্স অফ স্টার ইন দ্য স্কাই, তাই তো? দূর থেকে আকাশের তারাগুলো, সেগুলো তো এক একটা পয়েন্ট। টিপ অফ দ্য পেন্সিল, টিপ মানে এই যে ডগাটা, ডগাটাকে টিপ বলে, টিপ অফ দ্য পেন্সিল। তারপরে কি দিয়েছে আমাদের? ভার্টিসেস অফ আ স্কোয়ার। হ্যাঁ, এখানে একটা স্কোয়ার এঁকে দিয়েছে, আমি যেরকম এঁকেছিলাম স্কোয়ার, তার চারটে ভার্টিসেস দেখিয়েছি যে চারটে পয়েন্ট। আচ্ছা, এইগুলো হলো সমস্ত পয়েন্ট কাকে বলে। তারপরে আসছি কি আমরা, এই যে পয়েন্ট গুলো জুড়ে জুড়ে লাইন হয়। আমরা পড়েছিলাম না ক্লাসে, এই একটা 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 পয়েন্ট জুড়ে 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 দেখো এই পয়েন্ট গুলো জুড়তে জুড়তে যাচ্ছে, একটা লাইন হচ্ছে। পয়েন্ট জুড়লে পরে লাইন হচ্ছে, পয়েন্ট গুলো জুড়ে জুড়ে লাইন হচ্ছে। তুমি ধরো ভাবছো হয়তো এই পেন্সিলটা একটা সমান জিনিস, কিন্তু অসংখ্য পয়েন্ট এখানে জুড়তে 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 গিয়ে কিন্তু এটা একটা সমান স্ট্রেট লাইন হয়েছে। তাহলে পয়েন্ট জুড়লে পরে লাইন হয়, ঠিক আছে? আর লাইন মানে কি? লাইন মানে হচ্ছে তার এদিকেও যেমন চলবে, এদিকেও চলবে, এদিকেও চলবে, তার কোনো শুরুও নেই শেষও নেই। আমরা পড়েছিলাম না, লাইন মানে যার শুরুও নেই যার শেষও নেই। যেটা চলছে তো চলছে, দুদিকেই তাকে যত খুশি বাড়াতে পারো। দেখো এই লাইনটা তুমি বলবে একটু বোর্ডের এখানে শেষ হয়ে যাবে, সেটা বোর্ডটা এখানে শেষ হয়েছে বলে শেষ হয়ে যাচ্ছে লাইনটা, কিন্তু বোর্ডটা শেষ না হতে তো চলতেই থাকতো, চলতেই থাকতো, এর তো কোনো শেষ নেই, এদিকেও চলতেই থাকবে, চলতেই থাকবে। লাইন যে কোনো দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, আবার এরকম হেলে থাকতে পারে। মোট কথা তার কোনো এন্ড পয়েন্ট থাকবে না, স্টার্টিং পয়েন্ট থাকবে না। কোনো এন্ড পয়েন্ট মানে শেষ বিন্দু বা স্টার্টিং পয়েন্ট বা শুরুর বিন্দু থাকবে না, সেটা হচ্ছে লাইন। কিন্তু দেখো এই যে লাইন আছে, লাইনটা আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করে পড়েছি, কি হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন। হরাইজন্টাল লাইনটা প্রত্যেকে এসছে কথাটা জানো তো, মানেটা মাথায় রাখবে, দেখবে কোনোদিন ভুল হবে না। হরাইজন থেকে এসছে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন কথাটা এসছে হরাইজন থেকে। আমার লেখা তোমরা পড়তে পারছো পুরো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম পড়তে পারছি। হরাইজন মানে আমরা বাংলায় বলি না দিগন্ত রেখা, হরাইজন, হ্যাঁ সেটাকে বলা হয় হরাইজন। সেখান থেকেই হরাইজন্টাল লাইন কথাটা এসছে। যার হরাইজন্টাল লাইনটা সব সময় হচ্ছে তোমার পৃথিবীর মাটির সাথে সমান ভাবে যেটা যায়। যেমন দেখো এই যে এইভাবে পেন্সিলটা যদি আমি রাখি, একটা লাইট কালার নিই, তাহলে তোমার বুঝতে হয়তো সুবিধা হবে। তবে আমি এই পেনটাকে নিলাম, এইভাবে রাখছি, এটা তো মেঝের সাথে সমান করে রাখছি, মেঝের সাথে সমান করে হরাইজনের সাথে বরাবর করে রাখছি। তাই এই ধরনের যখন লাইন হচ্ছে তখন সেটা হরাইজন্টাল লাইন। একটা মনে রাখবে, আমাদের কিন্তু লাইন স্কেল ফেলে আঁকতে হয়। হ্যাঁ, আমি এখানে বোর্ডে এভাবে সম্ভব হচ্ছে না বলে হাত দিয়ে আঁকছি, এটা অবশ্যই স্কেল দিয়ে আঁকতে হবে। কারণ স্কেল ছাড়া কিন্তু লাইন আঁকা ঠিক নয়, সেটা কিন্তু তোমার ভুল বলে ধরা হবে। তুমি যদি বাঁকা হয়ে যেতে পারে, আর বাঁকা হয়ে গেলে তো ওটা কোনো লাইন স্ট্রেট লাইন হবে,
ধরো এটা হয়তো খালি চোখে সোজা মনে হচ্ছে, ভালো করে দেখলে দেখা যাবে এখান থেকে একটু ঢেউ ফেলেছে, একটু উঠেছে নেমেছে, হবেই হবে। সব সময় আমাকে স্কেল দিয়ে লাইনটা আঁকতে হবে। আমার বোর্ডের মধ্যে নড়ে যাচ্ছে আসলে, সেই জন্য আমি হাতে করেছিলাম, কারণ বোর্ডটা তো খুব নরম জায়গায় রাখা হয়েছে। তলাতে হবে না, সবসময় তোমরা স্কেল দিয়ে আঁকবে। লাইন হলো এই দিকে। এবার আরেক রকম লাইন আছে যেটা খাড়া দাঁড়িয়ে থাকে, মাটির উপরে সোজা দাঁড়িয়ে থাকে। যেমন আমরা দাঁড়িয়ে আছি মাটির উপরে সোজা দাঁড়িয়ে আছি, কোনো দিকে হেলছি না পড়ছি না। বাড়ির দরজা জানলা টেবিল চেয়ার, হ্যাঁ, গাছ দাঁড়িয়ে আছে, শাল গাছ যদি দেখো, এগুলো সোজা খাড়া দাঁড়িয়ে আছে, সোজা খাড়া দাঁড়িয়ে আছে। এই যে মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকা লাইন গুলো, এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল বলি। ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনের আমাকে তোমরা আর হরিজন্টাল লাইনে কয়েকটা উদাহরণ দাও তো, তোমাদের চারপাশে দেখা জিনিসের মধ্যে থেকে। হরিজন্টাল লাইন আমরা এটা বলতে পারি যে আমরা যদি কোনো মাঠে যাই এবং সেই মাঠ খুবই বড় হয়, সেটাকে দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মাঠ মিশে গেছে। হ্যাঁ, আকাশ আর মাঠ মিশে গেছে বলতে পারি। রাস্তা চলেছে সোজা, সেটা বলতে পারি। বাসও বলতে পারি, যেখানে উপরেও একটা ভার্টেক্স থাকে নিচেও একটা ভার্টেক্স থাকে। হ্যাঁ, আর ভার্টিক্যাল লাইনের একটা উদাহরণ দাও দেখি তোমরা। হ্যাঁ ম্যাম, ওই বললাম ভার্টিক্যাল লাইন মানে যেখানে একটা বাসও বলতে পারি। হ্যাঁ, বাস বলতে পারি, বলতে পারি, ট্রি হবে। হ্যাঁ, ভার্টেক্স থাকে, ওটা একটা ভার্টিক্যাল লাইন হতে পারে। হ্যাঁ, যেটা সোজা মাটির উপর দাঁড়িয়ে আছে। কিটাকে বললে বলো, আমি শুনতে পেলাম না, একজন কি একটা বললে। ডোর উইন্ডো আর ট্রি, ম্যাম এগুলো তো একটা ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, ওটা লাইন, কিন্তু ওটা পুরো লাইন না, আমরা আসছি ওটার কথাতে, আসছি সেটা পরেতে। এছাড়া আমরা পড়েছি স্ল্যান্টিং লাইন, যেগুলো হেলে থাকে, এদিক হেলেও থাকতে পারে এদিক হেলেও থাকতে পারে, যে কোনো দিকে। কিন্তু দেখো স্ল্যান্টিং লাইন সোজা থাকবে না, স্ল্যান্টিং লাইন মানে সবসময় হেলে থাকবে কোনো দিকে, হেলে থাকবে। স্ল্যান্ট কথাটার মানেই তো হেলে আছে, আমরা হেলে থাকা কথাটা, স্ল্যান্ট কথাটার মানেই হেলে থাকা। দেখো লাইনের তো শুরুও নেই শেষও নেই, যার জন্য দুদিকে আমরা তীর চিহ্নটা দিই, মানে চলছে চলছে, এই চলছেটা বোঝাতে তীর চিহ্ন দিই। তো সেটাকে আমরা কিভাবে লিখি? ধরো এ বি যদি বলি এখানে লাইন, এবার এ বি যে লাইন সেটা বোঝাতে আমরা কি করব? এর মাথার উপরেও ঠিক এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেবো, দুদিকেই তীর থাকবে, মানে এর এদিকেও চলছে বির এদিকেও চলছে, দুদিকেই চলছে। এটা হচ্ছে লাইনের চিহ্ন। পরিষ্কার আমাদের সবার কাছে? আচ্ছা, লাইন মানে কিন্তু কার্ভ লাইনও হয়, কিন্তু আমরা যখন শুধু লাইন কথাটা বলি সবসময় স্ট্রেট লাইনকে নিয়েই বলছি, ঠিক আছে? তখন আমরা স্ট্রেট লাইনকে নিয়েই বলছি, মানে যেটা বাংলায় সরলরেখা আমরা বলি। আচ্ছা, এইবার দেখো, এই যে এক্ষুনি বললে আমি ধরো আমার এই পেন্সিলটা কতটা লম্বা মাপছি, আমার এই স্কেলটাকে আমি মাপবো, টেবিলের উপরটাকে মাপছি, তো তখন ধরো আমি আমার পেন্সিলটা কতটা লম্বা আমি এটাকে মাপবো, কতটা লম্বা মাপবো, মানে এখান থেকে শুরু হচ্ছে এখানে গিয়ে শেষ হচ্ছে, একটা স্টার্টিং পয়েন্ট থাকছে একটা এন্ডিং পয়েন্ট থাকছে, তাই তো? আমরা বলতে কি বলি? দুটোকেই এন্ডিং পয়েন্ট বলে নিই, দুটোকেই এন্ডিং পয়েন্ট বলে নিই। তাহলে যখন আমরা একটা লাইনের থেকে একটা টুকরো নিয়ে কাজ করছি, পেন্সিলের লম্বাটা মাপছি, টেবিলটার উপরটা কতটা মাপছি, তোমার বইটা কতটা লম্বা মাপছি, যে কোনো কিছু মাপছি, হ্যাঁ, কি ধরো গাছটা আছে বাড়ির সামনে, একটা বিশাল লম্বা গাছ আছে, একটা হয়তো নারকেল গাছ আছে কি সুপুরি গাছ আছে, সেটা কতটা লম্বা মাপছি, যে কোনো দিকে মাপি, তখন কি হচ্ছে একটা বিন্দু থেকে শুরু হচ্ছে একটা বিন্দুতে গিয়ে শেষ হচ্ছে। ও ম্যাম, বুঝতে পেরেছি, মানে এন্ডিং পয়েন্ট মানে যেই পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে সেইটার নাম এন্ডিং পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এন্ড মানে শেষ, এন্ডিং পয়েন্ট মানে শেষ। এবার আমরা দুটো পয়েন্টকে এন্ডিং
বলছি কেন, এটা কোনটা শুরুর বিন্দু কোনটা শেষের বিন্দু তো আমরা ঠিক করতে ম্যাম পারি আমি না। এইটা যেটাকে আমি বলছি হ্যাঁ সেটা শুরু বলছি, ধরো আমি কোনটা এই শেষের বিন্দু পেন্সিলটা মাপবো, কোনটা দিয়ে শুরু হচ্ছে না কোনটা শেষ হ্যাঁ হচ্ছে। ম্যাম না এটাই বোঝা যাচ্ছে সেটাই না। তো, ধরো আমি এই পেন্সিলটা মাপবো, এই যে পেন্সিলটা মাপবো, আমি এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত মাপতে পারি, আবার উল্টে এই মাথাটা থেকে তলাটা থেকে শুরু করে এই পর্যন্ত মাপতে পারি। একই হলো, তাই না? আমি এদিক থেকে এদিক মাপি, এদিক থেকে এদিক মাপি, একই হলো। কাজে এই দুটোকেই আমরা এন্ডিং পয়েন্ট বলছি। তো এটা তো লাইন নয়, এটা তো লাইনের একটা টুকরো অংশ, অংশকে আমরা কি বলি? সেগমেন্ট। সেগমেন্ট যদি তার তো মানে এন্ডিং লাইন পয়েন্ট জানলা দরজা পয়েন্ট। হ্যাঁ সেই কথাটা এইবার আসছি, এটা আসছে লাইন সেগমেন্ট। সেগমেন্ট মানে লাইনের অংশ, লাইনের টুকরো। তার মানে কি, লাইন সেগমেন্ট যখন হচ্ছে তার কিন্তু দুটো এন্ডিং পয়েন্ট থাকবে। সে লাইনটা যদি হরাইজন্টাল হয় তারও দুটো এন্ডিং পয়েন্ট থাকবে, লাইনটা যদি ভার্টিক্যাল হয় তারও দুটো এন্ডিং পয়েন্ট থাকবে, লাইনটা যদি স্ল্যান্টিং হয় তারও দুটো এন্ডিং পয়েন্ট থাকবে। কারণ এখান থেকে শুরু করেও এদিকে টানতে পারি, আবার এদিক থেকে শুরু করেও এদিকে টানতে পারি, তাই না? উপর থেকে শুরু করেও নিচে টানতে পারি, নিচ থেকে শুরু করেও উপরে টানতে পারি। কাজে দুটোকেই আমরা এন্ডিং পয়েন্ট বলছি। হ্যাঁ, তো দেখো লাইন সেগমেন্ট যখন এসে গেল তখন কিন্তু আমরা দুদিকে আরো চিহ্ন দিতে পারবো না, কারণ একটা জায়গায় শুরু হচ্ছে একটা জায়গায় শেষ হচ্ছে। মানে ধরো শুরু জায়গাটার নাম দিলাম এ, আর শেষ হওয়ার জায়গাটার সরল নাম দিলাম রেখাংশ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এখানে এখন বললাম ইংলিশ টার্মগুলো নিয়ে পড়বো সেই জন্য। তো শুরুটার নাম দিলাম, বিন্দুটার নাম দিলাম পয়েন্টটা এ, আর যে বিন্দুতে গিয়ে আরেকটা শেষ হচ্ছে সেটা হচ্ছে বি। এখন কোনো অ্যারো থাকছে না, কারণ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকছে, ওটা আর চলছেই না চলছে না। মানে ম্যাম বুঝতে পেরেছি, এখানে লাইন মানে তো রেখা, এই সেগমেন্ট মানে অংশ, তাই এখানে রেখাংশ। হ্যাঁ, তার মানে দেখো লাইন সেগমেন্ট যখন আমরা লিখছি আমরা কিভাবে লিখছি, শুরুর বিন্দুটা আর শেষ বিন্দুটার নাম দুটো লিখছি, আর তার উপরে এই দাগটা দিচ্ছি, একটা লাইন এঁকে দিচ্ছি। এবার কিন্তু কোনো অ্যারো চিহ্ন থাকবে না, এবার কিন্তু কোনো অ্যারো চিহ্ন থাকবে না, কারণ এটার তো একটা শুরু আছে একটা শেষ আছে। এ থেকে শুরু হয়েছে বি তে শেষ। দেখো এ থেকে শুরু হয়ে বি তে শেষ, আর বি থেকে শুরু হয়ে এ তে শেষ, একই তো মানে, একই তো লম্বা হবে, লম্বাটা তো পাল্টাচ্ছে না, একই তো লম্বা হবে। কাজে এ দিয়েও লিখতে পারি আমরা, বি এও লিখতে পারি, বি এও লিখতে পারি। আচ্ছা বোর্ডটা তোমরা পুরোটা ভালো করে দেখতে পাচ্ছ? বোর্ডটা সবাই পুরো ভালো দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ম্যাম দেখতে পাচ্ছি। তাহলে লাইনে কি হলো, লাইন দেখতে পাচ্ছি। এর বেলায় কোনো এন্ডিং পয়েন্ট ছিল না, লাইনে কোনো এন্ডিং পয়েন্ট ছিল না, কিন্তু লাইন সেগমেন্ট যখন হলো তার কিন্তু দুটো এন্ডিং পয়েন্ট হলো। কেন? একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট। কিন্তু তুমি কি করে ঠিক করবে কোনটা স্টার্টিং কোনটা এন্ডিং? ওই যে বললাম, ধরো এই পেনটাকে মাপবো, আমি এই মাথা থেকে শুরু করে এদিকে মাপতে পারি, আবার এই মাথা থেকে স্কেল ধরে এদিকে মাপতে পারি, তাহলে দুটোকেই আমরা এন্ডিং পয়েন্ট বলছি। লাইন সেগমেন্ট যখন হলো, যেমন দরজা জানলা কতটা লম্বা মাপছি, দরজাটা ঘরের কতটা লম্বা মাপছি, হ্যাঁ, জানলার শিটগুলো কতটা লম্বা মাপছি, তখন ওগুলো লাইন সেগমেন্ট হয়ে গেল, কারণ ওটা এক জায়গা থেকে শুরু হচ্ছে এক জায়গায় শেষ হচ্ছে, তাই সেটা লাইন সেগমেন্ট হলো। এবার দেখো যার জন্য লাইন সেগমেন্ট আমরা এইভাবে লিখছি। আমরা আবার একটু বইয়েরটা একটু ঝট করে পড়ে নিই, কারণ বইয়ের প্রত্যেকটা অক্ষর আমরা বুঝে বুঝে পড়বো, হাতের কাছে তো একটা বই না থাকলে আমরা পরে ভুলে যাবো তো, তাই না? এবার আসি লাইন। A line is a collection of points. A line is a collection of points. Collection মানে জড়ো করা হয়েছে, কালেক্ট করা হয়েছে, অনেকগুলো পয়েন্টকে কালেক্ট করেই লাইনটা তৈরি হয়। এই যে আমরা বললাম এই একটা লাইন মানে পর পর ঘেঁষে ঘেঁষে একটার পর পয়েন্ট আছে, এবং কত পয়েন্ট আছে সে কেউ গুনে শেষ করতে পারবে না, কারণ লাইনটা তো শেষ নেই। কাজে লাইন ইজ আ কালেকশন অফ পয়েন্টস going endlessly, endlessly, এই টার্মগুলো আমরা খুব ভালো করে মাথায় রাখবো। এন্ড মানে কি? শেষ হয়ে যাওয়া,
তারপরে দিয়ে দিলাম লেস, ম্যাম তারপরে দিলাম লেস মানে যেটা শেষ শেষ হয়ে যাবে। হবে না, endless মানে অসীম, মানে হবে না, শেষ না হওয়া। শেষ হবে না। endlessly মানে শেষ না হয়ে চলছে, শেষ না হয়ে চলছে তো চলছেই সেটা। আচ্ছা, কাজে endlessly তাহলে লাইন কি হলো? কালেকশন অফ পয়েন্ট, হ্যাঁ, অনেকগুলো পয়েন্টস একসাথে কালেক্টিভলি চলছে, আর সেটা endlessly চলছে। কোথায় চলছে না বোথ ডিরেকশন, বোথ ডিরেকশন মানে দুদিকেই, বোথ ডিরেকশন। এই কথাগুলোকে কিন্তু আমরা মাথায় রাখবো একটা লাইন বলার সময়। বোথ ডিরেকশন কেন? এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, এই যদি টানি এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, তাই বোথ ডিরেকশন। এন্ডলেসলি মানে শেষ না হওয়া পর্যন্ত, শেষ হয় না, সীমাহীন ভাবে চলেছে, ঠিক আছে? এগুলো কিন্তু লাইনের জন্য খেয়াল রাখতে হবে আমাদের। The symbol of line আমরা লিখেছি, একটু আগেই লিখেছিলাম, যদি এটা আমরা এডি নাম দিই তখন আমরা সিম্বলটা কি দিচ্ছি, এডির মাথার উপরে এই অ্যারোটা, দুদিকের অ্যারোটা দিয়ে দিচ্ছি, এটা হলো সিম্বল অফ লাইন, ঠিক আছে? লাইন ইজ নেম as line AB or BA, as AB or as BA বলা মানে মানে এইটার মতো করে, এইটাই হয়, তখন আমরা as কথাটা ব্যবহার করি। এটাকে নাম দেওয়া হচ্ছে কি এবি বা বিএ। ইজ নেম মানে একে নাম দেওয়া হচ্ছে, এবি নাম দেওয়া হচ্ছে বা বিএ নাম দেওয়া হচ্ছে। আচ্ছা, ইট ইজ রিটেন অ্যাজ, এইরকম ভাবে রিটেন অ্যাজ মানে লেখা হয় যেভাবে, এইভাবে লেখা হয়, ঠিক আছে? এরপর আসছে কি লাইন সেগমেন্ট। লাইনের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে কি, সমুদ্র যে দিগন্ত রেখাটা রয়েছে, হ্যাঁ, সমুদ্র আকাশ মিশছে, শাল গাছ দাঁড়িয়ে আছে মাটির উপরে, এইগুলো সমস্ত শাল গাছ দাঁড়ালে সেটা ভার্টিক্যাল লাইন হচ্ছে, দিগন্ত রেখাটা যেটা হচ্ছে সেটা হরাইজন্টাল লাইন হচ্ছে। হরাইজন্টাল কথাটাই তো একটু দিগন্ত থেকে। এবার আসছে লাইন সেগমেন্ট। আ পার্ট অফ এ লাইন ইজ ফিক্সড লেন্থ, লাইন সেগমেন্টের একটা ফিক্সড লেন্থ থাকে। এবার আমরা লাইন সেগমেন্টের কথায় চলে এসেছি। লাইন সেগমেন্টে যখন চলে এসেছি, কি বলছে, লাইন সেগমেন্টে তো আমরা মাপতে পারি, তাই না? সে যত বড়ই হোক না কেন, ধরে তোমার বাড়ির সামনে একটা নারকেল গাছ আছে, সেটা বিশাল লম্বা, 5 তলা বাড়ির সমান, কিন্তু সেটা মাপা তো যাবে, বড় ফিতে লাগছে, আরো বড় ফিতে লাগছে, মাপা তো যাবে। ধরো কিছুদিন আগে স্যার তোমাদের একটা বিল্ডিং এর ছবি দিয়েছিল, কলকাতার সবচেয়ে হাইস্ট বিল্ডিং, উঁচু বিল্ডিংটা, কিন্তু এটা তো মাপা যাবে যে কতটা উঁচু সেটা, তাই না? কাজে এটা লাইন সেগমেন্টে অবশ্যই তাকে আমরা মাপতে পারি, তার একটা ফিক্সড লেন্থ আছে। সেটা একটা পেন্সিল হোক, নারকেল গাছই হোক, অনেক উঁচু পাহাড় হোক, গাছ হোক, বিল্ডিং হোক, সেটাকে কিন্তু মাপা যায়। তার মানে তার একটা নির্দিষ্ট লেন্থ আছে, লেন্থ মানে লম্বা। A part of a line with fixed length is called line segment. লাইনের যে নির্দিষ্ট অংশটাকে একটা মাপতে পারছি, তার একটা নির্দিষ্ট লেন্থ আছে, তখনই আমরা বলছি লাইন সেগমেন্ট। এই যে লাইনটা চলছে চলছে চলছে, দুদিকে চলছে, আরো দিয়ে দিলাম, তার শুরুও নেই শেষও নেই, এন্ডিং পয়েন্ট নেই, কিন্তু এর একটা নির্দিষ্ট অংশ নিয়ে নিলাম, পার্ট নিয়ে নিলাম, এটাকে আমরা কিন্তু মাপতে পারবো কতটা। এই একটা পয়েন্টের নাম এ দিলাম, একটা বি দিলাম, এই এ বিটাকে কিন্তু আমরা মাপতে পারবো, ঠিক আছে? এটা এইটুকু অবশ্যই স্কেলে মাপতে পারবো, কিন্তু যদি আরো বড় হতো তাও মাপতে পারতাম। কাজে কি বলছে, এটা ফিক্সড লেন্থ আছে, একটা নির্দিষ্ট